উদাহরণ স্বাধীনতার ঘোষকের খেতাব তারা কেড়ে নিতে চায়। কত বড় বিশ্বাসঘাতকতা, কত হৃদয়হীন এই রাজনৈতিক নেতারা যারা এই ধরনের চিন্তা করে। আমরা বুকের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করে দিলাম, বর্ডার থেকে 100 মাইল দূরে নিরাপদ জীবন যারা যাপন করেছে, সুন্দরভাবে এসে তারা রাষ্ট্র ক্ষমতায় বসে গেলেন, সবই আমরা মেনে নিলাম। কিন্তু মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মানটা কি আমরা পাবো না? অদ্ভুত এই দেশ। যদি মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি বিদ্রোহ না করতো, তাহলে কি হতো সিনারিও? রাজনৈতিক নেতারা ভারতে চলে গিয়েছেন। সেই সময় যদি চট্টগ্রাম থেকে, যশোর থেকে, জয়দেবপুর থেকে, কুমিল্লা থেকে এবং সৈয়দপুর থেকে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করতো, তাহলে শান্ত হয়ে থাকতো বাংলাদেশ। পাকিস্তানিদের বুটের তলায় আমরা পিষ্ট হতাম দিনের পর দিন। পাকিস্তানি শাসন চলতো অব্যাহতভাবে। ভারতে যারা গিয়েছে তারা হইচই করতো যে আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে যাওয়া হোক। হয়তো বিশ্ব চাপে, বিশ্ব জনমতের চাপে হয়তো আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো, আওয়ামী লীগকে আবার শাসন ব্যবস্থায় বসানো হতো, কিন্তু স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। আমাদের একজন সিপাহী শত শত সৈনিককে, শত শত ছাত্রকে ট্রেনিং দিয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর বিদ্রোহ করার ফলে হাজার হাজার স্বাধীনতাকামী যুবক দৌড়ে এসে একটা র্যালিং পয়েন্ট পেয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, অস্ত্র দিয়েছি, ট্রেনিং দিয়েছি এবং মুক্তিযুদ্ধ বেগবান হয়েছে। এই বর্বর পাকিস্তানিদের হাত থেকে মুক্তিযুদ্ধ ছাড়া এই দেশকে স্বাধীন করা যেত না। গোল টেবিল বৈঠকে এই দেশ কোনোদিনই স্বাধীন হতো না। এই হলো বাস্তবতা। কিন্তু আমাদের দেশের বর্তমান প্রজন্ম কি জানে এই ইতিহাস, কিভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, কত অনুপ্রাণিত করেছে সাধারণ মানুষকে সেই 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধ। বিএনপি সেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দল। আমরা কোনো শরণার্থীর দল নই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে 72 সাল থেকে বিকৃত করা হয়েছে, গণতন্ত্রকে ছুঁড়ে ফেলা হয়েছে, বাকস্বাধীনতা নেই, কিছুই নেই আমাদের। সুতরাং এই বর্তমানে দুর্বৃত্তায়ন থেকে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। জিয়াউর রহমানের দল বিএনপিকেই সামনের কাতারে থাকতে হবে। For the benefit of my foreign nationals and dignitaries, our honorable guests, I'll speak a few words in English, maybe 1 or 2 minutes. The organizers of today's party, Bangladesh Jatiyotabadi Dol, is a party founded by then Major of 1971 Ziaur Rahman, who later became the elected president of Bangladesh, who declared independence from a radio station in Chittagong. I was a young captain. I had the honor of fighting under his leadership. We liberated Sylhet on 14th of December 1971. This country is freed through sacrifices of millions. The war we fought was a people's war. Pakistan army made the mistake of fighting our people. An army can fight another army. It cannot fight civilian population. But Pakistan army in 1971 attacked the innocent people of Bangladesh, inflicted a heinous crackdown, military crackdown, where thousands of innocent people were killed. At that moment, our leader Ziaur Rahman revolted from Pakistan army, declared the independence of Bangladesh. First time he himself on his own behalf, later on behalf of the elected political leader Bangabandhu Sheikh Mujib, he declared the independence of Bangladesh. For this feat, he would have been honored in any country of the world. Whole world appreciated this declaration of independence. But today we are living in a country whereby his gallantry award of Bir Uttam is government is trying to snatch the gallantry award of Ziaur Rahman. Shame on these people. 1971 war was fought for democracy. There is no democracy in Bangladesh today. No freedom of speech. Just the other day, Mushtaq Ahmed, a writer, just for adding a caption to a cartoon, he has been killed behind the bars.
I would like to thank the diplomatic community of Bangladesh for raising your concern to the government of Bangladesh, though not elected, for raising your concern against this extrajudicial killing and killing in custody. So many people have been killed in government custody. Today we are living in a police state. I was wounded in war as a young captain. We wanted to die for this country. Many of my colleagues, I was in a battalion where 100 so of my comrades have been killed in battle, killed in action. But it seems their sacrifices have gone in vain. Where is democracy? Where is freedom of speech? Where is the economic development we had longed for? We fought for certain ideals. Where are those ideals? But certainly we are not frustrated. Today, we are here to celebrate 50 years of our independence. I can tell you, people of Bangladesh will rise. Definitely they will rise. They will not tolerate an unelected government. They will not tolerate election rigging. They will not tolerate extrajudicial killing. We don't want to live in a police state. We want to live in the country for which we have fought for. Thank you very much. ধন্যবাদ অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার সুন্দর বক্তব্যের জন্য। এই মুহূর্তে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শাহজাহান ওমর বীর উত্তম। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সহযোদ্ধা বৃন্দ, আসসালামু আলাইকুম। Good afternoon, ladies and gentlemen. I'm afraid I got to speak in vernacular. I would love to speak in English, but some of my friends have already spoken. I understand you know basic Bengali as well. ভাই বোনেরা, আলোচনা করে কি হবে? কিসের আলোচনা? হ্যাঁ, আলোচনা অনেক করেছি। রাবিশ, অ্যাকশনের কথা বলেন। কিভাবে, কি করলে, কি পরিকল্পনায় এই আওয়ামী সরকারের হাত থেকে আমরা পরিত্রাণ পাই, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, আলোচনা থাকবে এইটা। আমরা কি আলোচনা করেন, আই এম সরি, আমার মাথায় কিছু ঢোকে না, কারণ আমি সৈনিক, আমি সোলজার, আই নো হাউ টু ফাইট। এই সরকারের অ্যাগেন্স্টে ফাইট ছাড়া কোনো বিকল্প নাই। বড় বড় লেকচার দেবেন, ওইগুলো এমই ক্লাসে এমফিলে করেন, পিএইচডিতে করেন, ডিলিটে করেন। এখানে এই সরকারের এগেন্স্টে একমাত্র অস্ত্র, ওরা যেমন কুকুর, আমার তার মুখে। পরিকল্পনা চাই। যারা প্রধান অতিথি, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতেছেন। আমি আমার নেতৃবর্গ সহযোদ্ধাদেরকে বলি, পরিকল্পনা সৃষ্টি করুন। আর তারেক রহমানকে তারুণ্যের প্রতীক, যুবকদের প্রতীক, এই সমস্ত বাকোয়াস কথা আর বলবেন না। He is 56, more than enough to become anything in this country. আমি আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার আব্বা ডাক দিয়েছিলেন স্বাধীনতার ডাক, সশস্ত্র বিপ্লবের ডাক। আপনি এই 56 বছর বয়সে ডাক দেন আওয়ামী লীগ হটাবার ডাক। আমরা আপনার সঙ্গে, আমরা বয়স হইল, চুল সাদা হইল, আমাদের চেতনা এখনো বৃদ্ধ হয় নাই, আপনার সাথে আছি। ইনশাল্লাহ সকলের সাথে মিলে আমরা এই সরকার হটাবো। এখন হলো এক সংগ্রাম, এক ডাক।
আওয়ামী সরকার নির্বাচ যাক, আর কোনো স্লোগান নাই, গান নাই, বক্তৃতা নাই, পুঁথি পড়া নাই, বা কোয়াস করা নাই। সরি ভাই, দু একটা শব্দ ইমোশনালি বলে ফেলি, আই বেক অ্যাপোলজি, সিক মার্সি। এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজকে কঠিন থেকে কঠিনভাবে সংঘবদ্ধ করতে হবে। আমার মহাসচিবকে আমি অনুরোধ করব, স্ট্যান্ডিং কমিটি বা আমাদের ভাইস চেয়ারম্যান বা অন্য যারা আছি, আমাদের গয়েরাও দায়িত্ব না দিয়ে 2 জন 3 জন করে বলেন, ইউ ম্যান ইউল টেক কেয়ার অফ স্টুডেন্ট উইং, ইউ ম্যান গো ফর যুব উইং, ইউ ম্যান ইউ গো ফর বিজনেস উইং, এরকম করে দায়িত্ব ভাগ করে দেন। টু মেনি কুকস উইল স্পয়েল দ্য ব্রথ। অধিক সন্ন্যাসে গাজন নষ্ট, সব কাজ সবের দ্বারা একসঙ্গে হবে না। সিলেক্ট করে যারা আপনি মনে করেন ক্যাপেবল, আমার নেতাকে আমি বলি যাদেরকে মনে করেন ক্যাপেবল, যেরকম আমাদের 79-78-এ ব্রাদার ডক্টর মোশাররফ, উনি স্টুডেন্ট উইং দেখতেন। ইনশাল্লাহ এর সাথে আমলে আমাদের স্টেট উইং তার নেতৃত্বে খেলা দেখাইতে একখান। 83, 84, 85, 86 সালে ছাত্রদল ছাড়া বিএনপিতে কয়জন ছিল ডক্টর মোশাররফ আমি সাজানো মন আমরা জানি। এইরকম ডক্টর মোশাররফ সৃষ্টি করেন, তাদেরকে দায়িত্ব দেন। মির্জা আব্বাস যুবদল করেছে, তাদেরকে সৃষ্টি করেন, তাদেরকে দায়িত্ব দেন। মির্জা সাহেব অনেকবার মন্ত্রী হয়েছেন, বয়স হয়েছেন, এই বয়সে কয়েশ্বরকে নিয়ে যুবদলটা আর একবার আগের মতো সৃষ্টি করে দেন। অবশ্যই এই সরকারের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমাদের দেশে একটা সোসাইটি আছে, ওই আল কি আবদুল্লাহ আল মা কি রাবিশ সাবির বলে, মোহিত উনি বলে 5,000 কোটি টাকা রাবিশ, স্টেট ব্যাংক চুরি হয় রাবিশ, ঋণ খিলাফি রাবিশ। আমাদের রাবিশ পার্টি আছে এই দেশে। এটা হইল সুশীল সমাজ। ভদ্রলোক মারা গেছেন, ফজলুল কাদের চৌধুরী, উনি বলতে সুমানি ভালো, সিনমানি নাপিত। ভালো নাপিতের একটা গোষ্ঠী আছে। এই নাপিতগুলি কোনো চেতনা নাই। এই নাপিতগুলি কারা? ইউনিভার্সিটির প্রফেসর, কলেজের বড় বড় প্রফেসর, বড় বড় লয়ার, বড় বড় মিলিটারি অফিসার, সিভিল অফিসার, বিজনেসম্যান। এটা সুশীল সমাজ। দে আর মোস্টলি নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বাট জাতির স্বার্থে দেশের এই দুর্দিনে এই অগণতান্ত্রিক জগতে, হাসিনার কুশাসনের জগতে তাদের একটা ভয় থাকাই স্বাভাবিক। আরে ভাই, দেশ তো আপনাদের অনেক দিল। সেক্রেটারি হয়েছেন, সুপ্রিম কোর্টের ডাবল স্টার লয়ার হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, আর্কিটেক্ট হয়েছেন, এগ্রিকালচার। এই দেশ আপনাদের দেবে কি? এখন মরার আগে লাস্ট 10 years ডোনেট সামথিং ফর দিস কান্ট্রি। চিন্তা করুন কিভাবে কি করা যায়। লিখুন। আজকে জার্নালিস্টরা বিভক্ত, আইনজীবীরা বিভক্ত, ইউনিভার্সিটি প্রফেসর বিভক্ত, ব্যবসায়ীরা বিভক্ত, এগ্রিকালচার বিভক্ত। কিসের বিভক্ত? আরে ভাই, ইউ হ্যাভ এ কমন পারপাস। এই শেষ বয়সে আল্লাহ খেলা করেন আর জাতির জন্য কিছু একটা করে যান। দ্যাট ইজ দ্য কমন গেম। আর ভাগ না হয়ে আমি আপনাদের প্রেস ম্যান যারা আছেন আপনাদের অনুরোধ করব, আপনারা লিখুন। আমি সাধারণ রহমান এই সুশীল সমাজকে অনুরোধ করতেছি যে এই বৃদ্ধ বয়সে আপনারা লিখুন সুশাসনের পক্ষে, কুশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, দেশের নদীর স্বার্থে আপনারা লিখুন। আর কতদিন বাঁচবেন? লেখা থাকলে অদূর ভবিষ্যতে আজকে যেরকম আমরা বড় বড় জ্ঞানীজন গুণীজনকে সম্মান করি, স্মরণ করি, হয়তোবা আপনাদের লেখনীতে অনেক কিছু করা সম্ভব। আপনারা জেনে রাখুন। লম্বা হচ্ছে নাকি? আর ইউ এনজয়িং মাই স্পিচ? 2টা বাঙালি ছিল এই বাংলাদেশে, 2 জন বাঙালি, বোথ আর পলিটিশিয়ান। একজন শেরে বাংলা, একে ফজলুল হক। ওনাকে টাইটেল দেওয়া হয়েছিল শেরে বাংলা। উনি পাকিস্তান আনছেন। পাকিস্তানের জন্য তিনি বাঙালিদেরকে একত্রিত, আসামিদের একত্রিত করেছিলেন ইন ফেভার অফ পাকিস্তান। আর এক বাঙালি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি যখন দেখলেন যে পাকিস্তানের আমাদের বৈষম্যমূলক আচরণ করে, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, সুযোগ সুবিধায় আমাদের বিমাতা সুলভ আলোচনা করে, তিনি বাঙালিদের একত্রিত করেছিলেন। যার জন্য
1970 সালে নির্বাচনে একচেটিয়া পার্লামেন্টে আওয়ামী লীগ সিট পেয়েছিল। এই সিট ছিল আওয়ামী লীগের জন্য নয়, কারো ভালোবাসায় নয়, বাঙালির অধিকার আদায়ের নির্বাচন, যার জন্য 70 সনে সেদিন জিতেছিল। কিন্তু 73 সনে কি হয়েছিল? আবার সেই আওয়ামী লীগের পুরনো অভ্যাস, কারচুপি ছাড়া কিছুই হয় না। বাবা মুস্তাকজি, ওনাকে ডক্টর মোশাররফ সাহেব ভালো জানে, রশিদ ইঞ্জিনিয়ারের ইলেকশনের সময় ওনার ব্যালট বক্স ঠকছে, হেলিকপ্টার ঢাকা আনছে, গুনে মুস্তাক সাহেব আপনার জয়যুক্ত করেছেন। লাভ হয়েছে কিন জানেন? 1.5 বছর আর মুস্তাক কী করেছে 15 এখন মনে নাই। এই রকম শেখ হাসিনা, আপনাকে আমি জানাই যে আপনি বিনা নির্বাচনে টাকা খাইয়া নমিনেশন দিয়া ব্যবসায়ীদের কোলে তৈলা যে নমিনেশন দিচ্ছেন, সময় সুযোগ আসলে ওনাদের কত বড় বেইমানি আপনার সঙ্গে কবে, সেটা কি আপনি ভাবছেন কখনো? আর 2টা বাঙালি এই দেশে জন্মগ্রহণ করেছিল, একটা হলো সুভাষ বোস। আমি সেদিনে বলেছি, তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন ব্রিটিশ আর্মির বিরুদ্ধে। এই বেশি দূরে না, এই ইম্ফল, এই কোহিমা, এই মণিপুর, এমনকি ফেনীতেও বম্বিং করা হয়েছিল। যুদ্ধে হয়তো উনি যেতে পারেন নাই, কিন্তু সেই যে সামরিক বাহিনী গঠন করেছিল, সেদিন ব্রিটিশ রাজ বুঝতে পেরেছিল এই জাতিকে আর দমান যাবে না, স্বাধীনতা অচিরেই দিতে হবে। তাই মান সম্মান থাকতে থাকতে 2 বছরের মাথায় স্বাধীনতা দিয়ে তলফিদল প্রকারে হয়ে গেছিল। তার নামে ক্যালকাটা গেলে এখনো দেখা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আর আমরা এত হীনমন্যের, জিয়াউর রহমান এয়ারপোর্টটা কেটে অন্য নাম লেখা হইল। আরে পারলে বাবা যাক, তো নাগরিকত্বই নিয়ে যাও না, কবর তো নিতে চাও। আমরা কয়েকজনের বক্তৃতা দিয়ে থামাইছি, ছাত্ররা যুবকরা এরা সেটা আলোচনা করে, কবরটা নিতে পারো নাই। এখন ওই তমঘা নিয়ে যাও, কি এসে যায়, একটা অক্ষর তো, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ক্যারি এনিথিং। নাগরিকত্ব নিয়ে যাও, সবই নিয়ে যাও, তারপরও জিয়াই থাকবে। যাই হোক, আর এক বাঙালি জিয়াউর রহমান পাকিস্তান অকুপায়েড আর্মির বিরুদ্ধে সংগ্রামে ডাক দিয়েছিলেন। অফিসার অনেক ছিল, এই হাফিজ বলে গেল না, ওই সময় একটা ব্রিগেডিয়ার ছিল মজুমদার নাকি ছিল না? ওই কলজা হয় নাই, ওই সাহস হয় নাই, ছেলে মেয়ে স্ত্রীদেরকে চট্টগ্রাম শহরে রেখে যুদ্ধে যাইতে, এমনকি স্ত্রীর সঙ্গে দেখা না করে, ছেলেপেলের সঙ্গে কথা না বলে যুদ্ধে গিয়েছেন। যুদ্ধের পরে, স্বাধীনতার পরে তাদের সঙ্গে দেখা হয়েছেন। যে লোক এত ত্যাগ করতে পারে, আমরা পাকিস্তান থেকে এসে ভলান্টিয়ার হয়েছি, এই দেশে যুদ্ধ করেছি, এখন বলে কি শাহজাহান ওমর তুমি আওয়ামী লীগ করো, ইউ আর এ ব্লাডি রাজাকার। এখন আওয়ামী লীগ করলে রাজাকার হবেন মুক্তিযোদ্ধা বিএনপি করলে ইউ আর এ ব্লাডি রাজাকার। বলেন কিছু আসে যায় না, কিন্তু আমরা সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, আমাদের আত্মতৃপ্তি আছে, আমরা আত্মতৃপ্তির যুদ্ধ করেছি। আমরা কোনো খেতাব হাফিজ মারা যেতে পারতেন, আমি মারা যেতাম, আব্রাহাম মারা যেতে পারতো, এখানে রেদওয়ানকে দেখলাম, রেদওয়ান বীর মুক্তিযোদ্ধা মারা যেতে পারতেন, এখানে নোমান ভাই মারা যেতে পারতেন, আমার শিষ্য ছোটবেলার সরোয়ার বীর মুক্তিযোদ্ধা মারা যেতে পারতেন। আমরা এই তো আমগা 5,000 টাকা 2,000 টাকা বাগানা ওই জন্য আমরা যুদ্ধ করি নাই। ওই ফট ফর দি কান্ট্রি বিকজ উই হ্যাড দি স্পিরিট টু লিবার দিস কান্ট্রি, আনডান্টেড স্পিরিট ফর লিবারেশন অফ ওয়ার। ওই ফট কান্ট্রি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, কিন্তু একটু লম্বা হয়ে গেল। আমরা অনুরোধ করব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তার বক্তব্য শোনার জন্য। শুধু আমরা, সারা দেশ নয়, সারা বিশ্ববাসী অপেক্ষা করছে। তা আমি সবার বক্তাদের দৃষ্টি আকর্ষণ করব সেদিকে। এখন অনুরোধ করব আলোচনা অংশগ্রহণ করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শ্রমিক নেতা, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের যে কমিটি তার উদ্যোগে আয়োজিত সুবর্ণ জয়ন্তী বছরের
অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের নেতা জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলসমূহের নেতৃবৃন্দ, 20 দলীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের ডিপ্লোম্যাটিক কোরের অনারেবল মেম্বার্স, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক, সমৃদ্ধ বাংলাদেশের উপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, এদেশের শ্রেষ্ঠতম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, সেসব মা বোনদের যারা তাদের সর্বোচ্চ মর্যাদা উৎসর্গ করেছেন এবং তাদের সবাইকে যারা সেই যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন, যারা সমর্থন জানিয়েছেন। প্রিয় সাথীরা, আমাদের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্য আপনারা শুনেছেন। মেজর শাহজাহান ওমর বীর উত্তম, মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। তারা যুদ্ধের কথা ভালো বলতে পারবেন, কারণ তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমরা তাদের নেতৃত্বে যুদ্ধ করেছি। আমি শ্রমিক আন্দোলনের একজন কর্মী ছিলাম। মেশিন টুলস ফ্যাক্টরি ইউনিয়নের প্রেসিডেন্ট হিসাবে আমরা 2রা মার্চ সর্বদলীয় মুক্তিশূন্য পরিষদ গঠন করেছিলাম। 5ই মার্চ জয়দেবপুরের সমরাস্ত্র কারখানা বন্ধ করে দিয়েছিলাম আমরা, যাতে করে সেখানে অস্ত্র এবং গোলা বারুদ উৎপাদন করে জনগণের উপর গুলি চালাবে সেটা যাতে না করতে পারে পাকিস্তানে।